হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারের পার্ট 1 পার্টটা বলেছিলাম, যেখানে শুধুমাত্র থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স কি কি আসতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি নিউমেরিক্যাল এমসিকিউ প্রবলেম, শুধুমাত্র রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টার থেকে। এইখানে মোট 20খানা মতন আমি প্রবলেম সেট করেছি নিউমেরিক্যাল এমসিকিউ, এবং সেই এমসিকিউ গুলো কিভাবে তোমাদের পরীক্ষায় আসবে এবং সেগুলোকে কিভাবে সলভ করতে হবে খুব অল্প সময়ের মধ্যে, সেই নিয়ে ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে ভিডিওটা খুব 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 ভালো করে দেখবে, এবং আশা করছি এরপর থেকে তোমাদের রেশিও অ্যানালাইসিস থেকে আর কোনো প্রবলেম থাকবে না। এবং এই কোয়েশ্চেন্স গুলো এবং এই সলভ গুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এখান থেকে কিন্তু তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন্স নিউমেরিক্যাল প্রবলেম রেশিও অ্যানালাইসিস থেকে কিন্তু অবশ্যই আসবে। চলো আর বেশি কথা না বলে শুরু করি। প্রথমে দেখো লিখেছি কারেন্ট রেশিও যদি 3:1 হয়, কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু যদি 60,000 হয়, হোয়াট উইল বি দ্য কারেন্ট লায়াবিলিটিস? সিম্পল কোয়েশ্চেন্স। কারেন্ট রেশিও 3:1, কারেন্ট অ্যাসেটস 60,000, হোয়াট উইল বি দ্য কারেন্ট লায়াবিলিটিস? তো দেখো, আমরা জানি কারেন্ট রেশিও মানে হচ্ছে সিএ বাই সিএল, দ্যাট মিনস কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। অর দিয়ে লিখেছি, এটা অ্যাকচুয়ালি পরের লাইনেও লেখা যেত, আমি নিচে নিচে না লিখে অনেকটা জায়গা নষ্ট হয়ে যায় নিচে নিচে লিখলে, তাই জন্য আমি এই পাশাপাশি করে লিখে দিয়েছি। তো কারেন্ট রেশিও ইকুয়ালস টু হচ্ছে সিএ বাই সিএল। পরের লাইনে অর দিয়ে লিখছি, এ দেখো কারেন্ট রেশিও তো 3:1 বলা আছে, তো 3:1 মানে হচ্ছে 3/1। তো আমি কারেন্ট রেশিওর জায়গায় লিখলাম 3/1 ইকুয়ালস টু দিয়ে কারেন্ট অ্যাসেটস এর জায়গায় লিখলাম 60,000। দেখতে পাচ্ছ, কারেন্ট অ্যাসেটস এর জায়গায় লিখে দিলাম 60,000, আর কারেন্ট লায়াবিলিটিটা জানি না। তাহলে আমরা পরের লাইনে লিখলাম কারেন্ট রেশিওর জায়গায় লিখলাম 3/1 ইকুয়ালস টু 60,000, কারেন্ট অ্যাসেটস এর জায়গায় লিখলাম, আর কারেন্ট লায়াবিলিটি জানি না। এবারে আমরা জাস্ট অর দিয়ে দিলাম পরের লাইনে জাস্ট আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। 3 এর সঙ্গে সিএলটা মাল্টিপ্লাই করলাম, আর 1 এর সঙ্গে 60,000টা মাল্টিপ্লাই করলাম। তো 3CL ইকুয়ালস টু এলো 3 ইন্টু সিএল করে হলো 3CL ইকুয়ালস টু হলো 60,000 ইন্টু 1 করে হলো 60,000। তাহলে 3CL ইকুয়ালস টু এলো গিয়ে 60,000। দেখতে পেলে? এবার তাহলে সিএল ইকুয়ালস টু কি হবে? সিএল ইকুয়ালস টু তাহলে হবে 60,000 ডিভাইডেড বাই 3। 60,000 ডিভাইডেড বাই 3 করে কারেন্ট লায়াবিলিটির ভ্যালু চলে এলো 20,000। দেখতে পাচ্ছ? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অপশন। এখানে কারেন্ট লায়াবিলিটির ভ্যালু হবে 20,000। পরেরটায় দেখো প্রবলেম নাম্বার 2। এখানে বলছে কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু বলে দিয়েছে 2 লাখ, ইনভেন্টরি বলে দিয়েছে 50,000। একটা কথা বলি, ক্লোজিং স্টকেরই আর একটা নাম হচ্ছে ইনভেন্টরি। আর একটা হচ্ছে কুইক রেশিও বলে দেওয়া হয়েছে 3:1। তাহলে বলছে হোয়াট উইল বি দা কারেন্ট লায়াবিলিটিস? কারেন্ট লায়াবিলিটিস কি হবে? তো দেখো, কুইক রেশিও ফর্মুলাটা আগে আমরা লিখলাম। কুইক রেশিও মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। একটা কথা বলি, কুইক রেশিওর অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও বা লিকুইড রেশিও, তিনটে কথার মানে কিন্তু সেম। আবার বলছি, মনে রাখবে এটা তোমরা, কুইক রেশিও, লিকুইড রেশিও আর অ্যাসিড টেস্ট রেশিও একই কথা। তো এই কুইক রেশিও বা লিকুইড রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স ডিভাইডেড বাই নিচে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। এই হচ্ছে এর অ্যাকচুয়াল ফর্মুলা। কিন্তু যেহেতু এখানে প্রিপেড এক্সপেন্সের কথা কিছু বলেনি, তাই আমরা ধরে নেব প্রিপেড এক্সপেন্স নেই। এবং যেহেতু এখানে ব্যাংক ওভারড্রাফটের কথা কিছু বলেনি, তাই আমরা ধরে নেব ব্যাংক ওভারড্রাফটও নেই। ঠিক আছে? সুতরাং এখানে কুইক রেশিওর ফর্মুলাটা তাহলে দাঁড়াচ্ছে গিয়ে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এবার দেখো, কুইক রেশিও এখানে অঙ্কে বলা আছে 3:1। তাহলে আমি কুইক রেশিওর জায়গায় 3:1টা লিখে দিলাম। দেখতে পাচ্ছ? 3:1 লিখলাম কুইক রেশিওর জায়গায়। কারেন্ট অ্যাসেটের ভ্যালু বলা আছে 2 লাখ, তো কারেন্ট অ্যাসেটস এর জায়গায় লিখলাম 2 লাখ। আর ইনভেন্টরির ভ্যালু বলা আছে 50,000, তো মাইনাস লিখলাম, ইনভেন্টরির জায়গায় 50,000 লিখলাম। আর কারেন্ট লায়াবিলিটিসটা জানি না, এটা জাস্ট সিএল বলে লিখলাম, কারেন্ট লায়াবিলিটিস। ওকে? এর পরের লাইনে আবার আমরা অর দিয়ে যেটা করেছি, জাস্ট ক্রস গুণ করেছি। সরি, তার পরের লাইনে করেছি 3/1 ইকুয়ালস টু 2 লাখ থেকে 50,000 মাইনাস করে পেয়েছি 1,50,000। দেখতে পাচ্ছ? 3/1 ইকুয়ালস টু হচ্ছে 1,50,000 ডিভাইডেড বাই সিএল। এবার আমরা জাস্ট ক্রস গুণ করেছি, 3 ইন্টু সিএল ইকুয়ালস টু 1,50,000। দেখতে পাচ্ছ? তাহলে 3CL ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1,50,000 হলো। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে কারেন্ট লায়াবিলিটির ভ্যালু কত হবে। তাহলে সিএল ইকুয়ালস টু হচ্ছে 1,50,000 ডিভাইডেড বাই 3 করলে 50,000 হচ্ছে কারেন্ট লায়াবিলিটির ভ্যালু। দ্যাট ইজ দ্য অপশন বি ইজ দ্য রাইট অপশন। বোঝা গেল? 50,000 হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, বেরিয়ে গেল। পরের নম্বরে চলে যাই। 3 নম্বরে বলেছে কারেন্ট রেশিও বলে দিয়েছে 2:1, ওয়ার্কিং ক্যাপিটালের ভ্যালু বলে দিয়েছে 4 লাখ,
হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কারেন্ট অ্যাসেটস। এই সামসটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট আছে, তোমরা এই ধরনের সামস আশা করছি পরীক্ষায় একটা পাবে। তো দেখো এখানে কি করে বলবো। প্রথমে আমরা লিখলাম কারেন্ট রেশিওর ফর্মুলাটা, কারেন্ট রেশিও ইকুয়ালস টু সিএ বাই সিএল, দেখতে পাচ্ছ। এরপরে আমরা কারেন্ট রেশিও যেহেতু 2:1 বলে দিয়েছে, অর দিয়ে লিখলাম, কারেন্ট রেশিওর জায়গায় লিখলাম 2:1 মানে 2/1, আর কারেন্ট লাইবিলিটির জায়গায় সিএ বাই সিএল লিখলাম। এবার জাস্ট ক্রস গুণ করেছি, 2 এর সঙ্গে সিএল গুণ করেছি আর 1 এর সঙ্গে সিএ গুণ করেছি। 1 ইন্টু সিএ মানে হচ্ছে এমনি সিএ, জাস্ট সিএ কারেন্ট অ্যাসেটস ইকুয়ালস টু 2 ইন্টু সিএল। তার মানে এখানে হচ্ছে কি কারেন্ট অ্যাসেটস ইকুয়ালস টু হচ্ছে কারেন্ট লাইবিলিটি 2 টাইমস বা 2 সিএল। এরপরে এইটুকু করে আমরা লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে কারেন্ট অ্যাসেটস ইকুয়ালস টু 2 সিএল, ঠিক আছে। এরপরে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল লিখলাম। ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়ালস টু হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে। কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এবার দেখো এখানে ওয়ার্কিং ক্যাপিটাল 4 লাখ বলে দিয়েছে, তো আমরা পরের লাইনে অর দিয়ে লিখলাম, ওয়ার্কিং ক্যাপিটালের জায়গায় 4 লাখ বসিয়ে দিলাম। আর কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, তো কারেন্ট অ্যাসেটের জায়গায় আমরা লিখে দিলাম 2 সিএল। ওপরে বার করেছি জাস্ট একটু আগেই যে সিএ ইকুয়ালস টু এখানে হচ্ছে 2 সিএল, দেখতে পাচ্ছ। তাহলে কারেন্ট অ্যাসেটের জায়গায় লিখে দিলাম, সি এর জায়গায় লিখে দিলাম 2 সিএল, আর তারপরে মাইনাস যেমন সিএল আছে তেমনি সিএল লিখলাম। তাহলে পরের লাইনে এবার লিখছি দেখো, তাহলে তাহলে দেখো 2 সিএল থেকে একটা সিএল বাদ দিলাম, 2 সিএল মানে 2 সিএল আর শুধু সিএল মানে হচ্ছে 1 সিএল। 2 সিএল থেকে 1 সিএল বাদ দিলে পড়ে থাকে 1 সিএল, দ্যাট মিন্স শুধু সিএল ইকুয়ালস টু 4 লাখ বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ। তার মানে এখানে কারেন্ট লাইবিলিটির ভ্যালু হচ্ছে 4 লাখ, কিন্তু আমাদের অঙ্কে জিজ্ঞেস করেছে হোয়াট উইল বি দ্য কারেন্ট অ্যাসেটস। তো কারেন্ট অ্যাসেটস এর এক্ষুনি আমরা বার করেছি যে সিএ ইকুয়ালস টু হচ্ছে 2 সিএল, মানে কারেন্ট অ্যাসেটস হচ্ছে কারেন্ট লাইবিলিটি 2 টাইমস বা 2 গুণ। তাহলে দেখো পরের লাইনে লিখলাম নাও সিএ ইকুয়ালস টু 2 সিএল। এবার ওই সিএল এর জায়গায় 2 ইন্টু সিএল করে দিলাম, তো সিএ ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু 4 লাখ। সিএল এর ভ্যালু বের করেছি আগেই 4 লাখ, তো 2 ইন্টু 4 লাখ করলাম, 8 লাখ হয়ে গেল কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু। সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অপশন, 8 লাখ হচ্ছে কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু। এর পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে কারেন্ট রেশিও হচ্ছে 3:1 আর কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 60,000, হোয়াট উইল বি দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালটা কত হবে। দেখো এখানেও আগে আমরা লিখেছি কারেন্ট রেশিওর ফর্মুলাটা, কারেন্ট রেশিও ইকুয়ালস টু সিএ বাই সিএল। পরের লাইনে ওই অর দিয়ে লিখেছি, কারেন্ট অ্যাসেটস এর জায়গায় যেহেতু 3:1 কারেন্ট রেশিও বলে দিয়েছে, তাই জন্য কারেন্ট রেশিওর জায়গায় 3/1 লিখেছি, আর সিএ বাই সিএল যেমন ছিল তেমনই লিখলাম সিএ বাই সিএল। পরের লাইনে অর দিয়ে লিখলাম সিএ ইকুয়ালস টু, ক্রস গুণ করেছি জাস্ট, এই দেখো 3 ইন্টু সিএল করলাম আর 1 ইন্টু সিএ করলাম, জাস্ট ক্রস গুণ। তাহলে 1 ইন্টু সিএ মানে হচ্ছে সিএ ইকুয়ালস টু 3 সিএল, অর্থাৎ সিএটা হচ্ছে কারেন্ট লাইবিলিটির, কারেন্ট অ্যাসেটস হচ্ছে কারেন্ট লাইবিলিটি 3 টাইমস। এবার অর দিয়ে দেখো পরের লাইনে লিখলাম কারেন্ট অ্যাসেটস ইকুয়ালস টু 3 ইন্টু 60,000, তার কারণ কারেন্ট লাইবিলিটি এখানে 60,000 বলা আছে অঙ্কে, দেখতে পাচ্ছ কারেন্ট লাইবিলিটি 60,000 বলা আছে। তাহলে কারেন্ট অ্যাসেট কি হলো 3 ইন্টু 60,000, 1,80,000 বেরিয়ে গেল কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু। এবার আমাদের জিজ্ঞেস করেছে হোয়াট উইল বি দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। তাহলে আমরা কি করলাম, ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়ালস টু লিখলাম, কারেন্ট অ্যাসেটের ভ্যালু লিখে দিলাম 1,80,000 মাইনাস কারেন্ট লাইবিলিটির ভ্যালু যেটা বলাই ছিল সেটা হচ্ছে 60,000। 1,80,000 মাইনাস 1,80,000 মাইনাস 60,000 করে 1,20,000 হলো গিয়ে অ্যাট প্রেজেন্ট কারেন্ট, at present working capital হচ্ছে 1,20,000। তো অপশন এ ইজ দ্য রাইট অপশন, 1,20,000 হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের ভ্যালু। নেক্সট কোয়েশ্চেনে দেখো আমাদের বলেছে লিকুইড রেশিও। লিকুইড রেশিও এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা একটু খুব ভালো করে বুঝে তোমরা দেখো, এটা খুব ভালো সেট করা হয়েছে একটা অঙ্ক। তো লিকুইড রেশিও এখানে বলা হচ্ছে, লিকুইড বা কুইক বা অ্যাসিড টেস্ট রেশিও একই কথা বললাম একটু আগেই। লিকুইড রেশিও বলছে 1.5:1। লিকুইড অ্যাসেটস এর ভ্যালু বলে দেওয়া হয়েছে 3 লাখ। লিকুইড অ্যাসেটস মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, এটা কি বলে এখন আপাতত লিকুইড অ্যাসেট। তো লিকুইড অ্যাসেটস হচ্ছে 3 লাখ, ইনভেন্টরি আলাদা করে বলা আছে 1,50,000। তাহলে বলছে হোয়াট উইল বি দ্য কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট রেশিওটা কত দাঁড়াবে সেটা তোমাকে বলতে হবে। প্রথমে দেখো আমরা কি করলাম, আমরা লিখলাম লিকুইড রেশিও ইকুয়ালস টু হচ্ছে, লিকুইড রেশিওর ফর্মুলাটা লিকুইড অ্যাসেটস ডিভাইডেড বাই লিকুইড লাইবিলিটিস, এটা একটা ফর্মুলা এইভাবে বলা হয়। তো লিকুইড রেশিও জায়গায় লিখে দিলাম 1.5:1, তার মানে হচ্ছে লিকুইড রেশিও জায়গায় লিখে দিলাম অর দিয়ে, লিকুইড রেশিও জায়গায় লিখলাম 1.5/1। লিকুইড অ্যাসেটস 3 লাখ বলা আছে, 3 লাখ বসালাম, আর লিকুইড লাইবিলিটিসটা জানি না, এটা আমরা লিকুইড লাইবিলিটিস লিখলাম। এবার জাস্ট আমরা ক্রস গুণ করলাম, সবগুলোতেই এখানে ক্রস গুণ করা হয়েছে। তো তাহলে ক্রস গুণ করলে পাচ্ছি 1.5 লিকুইড অ্যাসেটস, 1.5 লিকুইড অ্যাসেটস ইকুয়ালস টু 3 লাখ হচ্ছে গিয়ে 1 ইন্টু 3 লাখ করে হচ্ছে 3 লাখ। তাহলে দেখতে পাচ্ছ 1.5 লিকুইড অ্যাসেটস ইকুয়ালস টু হচ্ছে 3 লাখ। এরপরে তাহলে লিকুইড অ্যাসেটসটা কি দাঁড়াবে, এরপরে দেখো অর দিয়ে লিখেছি, তাহলে লিকুইড অ্যাসেটস হচ্ছে 3 লাখ ডিভাইডেড বাই 1.5। লিকুইড অ্যাসেটস হচ্ছে 3 লাখ ডিভাইডেড বাই 1.5, এটা করলে হচ্ছে লিকুইড অ্যাসেটস এর ভ্যালু হচ্ছে 2 লাখ, বোঝা গেল। এবার বলছে দেখো হিয়ার লিকুইড লাইবিলিটিস এর ভ্যালু এখানে 2 লাখ টাকা আমরা পেয়ে গেলাম। এবার বলছে হিয়ার লিকুইড লাইবিলিটিস মানে হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। কেন,
না, লিকুইড লাইবিলিটিস এখানে কারেন্ট লাইবিলিটিস এর সমান, এবং যেটা হচ্ছে কিনা 2 লাখ টাকা। তার কারণ লিকুইড লাইবিলিটি এখানে কারেন্ট লাইবিলিটির সমান লিখে দিয়েছি অ্যাজ দেয়ার ইজ নো ব্যাংক ওভারড্রাফট মেনশন ইন দ্য প্রবলেম। যদি অঙ্কে দেখো, আমরা জানি লিকুইড অ্যাসেট মানে লিকুইড লাইবিলিটি মানে হচ্ছে কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। বুঝতে পেরেছো? লিকুইড লাইবিলিটিস মানে হচ্ছে কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। কিন্তু আমাদের এই অঙ্কে কোনো ব্যাংক ওভারড্রাফট মেনশন করা নেই। ব্যাংক ওভারড্রাফট আলাদা করে বার করা যায় না, সেটা অঙ্কে বলেই দিতে হয়। তাই জন্য আমরা নিচের পোর্শনে যে লিকুইড লাইবিলিটিস এখানে লিখেছি, সেই লিকুইড লাইবিলিটিস এর মধ্যে কোনো ব্যাংক ওভারড্রাফট না থাকার জন্য কারেন্ট লাইবিলিটি যেটা, সেটাই লিকুইড লাইবিলিটিস। তাই জন্য বলছি হিয়ার লিকুইড লাইবিলিটিস ইকুয়ালস টু কারেন্ট লাইবিলিটিস, যেটা কিনা হচ্ছে 2 লাখ, as there is a no bank overdraft mentioned in the problem। তাহলে আমরা কারেন্ট লাইবিলিটিস পেয়ে গেলাম। এইবারে দেখো পরের লাইনে লিখেছি লিকুইড অ্যাসেটস মানে কি। লিকুইড অ্যাসেটস মানে আপাতত এই অঙ্কে হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি। দেখো এমনিতে লিকুইড অ্যাসেটস মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, ইনভেন্টরি মানে ক্লোজিং স্টক, আর মাইনাস প্রিপেড এক্সপেন্স। আবার বলছি কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স, এইটা নিয়ে হচ্ছে লিকুইড অ্যাসেট। কিন্তু যেহেতু এই অঙ্কে কোনো প্রিপেড এক্সপেন্স বলা নেই, আলাদা করে প্রিপেড এক্সপেন্স যদি না বলে দেয় তাহলে আমাদের ধরতে হবে প্রিপেড এক্সপেন্স এই অঙ্কে নেই। তাহলে কি হচ্ছে, আমরা এখানে লিকুইড অ্যাসেট মানে পাচ্ছি যে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা এইভাবে ঘুরিয়ে লিখি তাহলে লিকুইড অ্যাসেট প্লাস ইনভেন্টরি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাসেট। পরের লাইনে দেখলাম লিকুইড, দেখো পরের লাইনে আমরা লিখলাম কি লিকুইড অ্যাসেট তো আমরা আগে থেকেই জানি, অঙ্কে বলা আছে 3 লাখ, আর ইনভেন্টরি অঙ্কে বলা আছে 1.5 লাখ। তাহলে এই দুটো যোগ করে কারেন্ট অ্যাসেটস আমরা পেয়ে গেলাম 4,50,000। এটা হয়ে গেল কারেন্ট অ্যাসেট। বোঝা গেল? এবার কারেন্ট রেশিও মানে আমরা কি জানি, কারেন্ট রেশিও মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি সিএ বাই সিএল। এখানে কারেন্ট রেশিও তাহলে বার করতে পারলাম, কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু বসিয়ে দিলাম 4,50,000। দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু 4,50,000, আর তার সঙ্গে তার নিচে কারেন্ট লাইবিলিটিস এর ভ্যালু হচ্ছে 2 লাখ। তাহলে 4,50,000 ডিভাইডেড বাই 2 লাখ করলে 2.25 বাই 1, দ্যাট ইজ 2.25:1, দ্যাট ইজ দ্য কারেন্ট রেশিও। তাহলে আমাদের আনসার অপশন সি ইজ দ্য রাইট অপশন। 2.25:1 ইজ দ্য কারেন্ট রেশিও। বোঝা গেল কি করে বেরোলো? এই অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখো। যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের উত্তর দেবো। এরপরে চলে যাচ্ছি ডেপ্ট ইকুইটি রেশিও বার করা নিয়ে একটা ফর্মুলা আছে, একটা অঙ্ক আছে এখানে। দেখো একটা অঙ্কে বলেছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল হচ্ছে 2 লাখ, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে 50,000, 12% ডিবেঞ্চার হচ্ছে 1 লাখ টাকার রয়েছে, কারেন্ট লাইবিলিটি রয়েছে 80,000। হোয়াট উইল বি দ্য ডেপ্ট ইকুইটি রেশিও? একটা কথা বলি, ডেপ্ট ইকুইটি রেশিও কিন্তু 3টে ফর্মুলা হয়। একটা টোটাল লাইবিলিটি দিয়ে হয়, একটা লং টার্ম লাইবিলিটি দিয়ে হয়। এরকম ডেপ্ট ইকুইটি রেশিও 3টে ফর্মুলা হয়। তার মধ্যে সবচেয়ে যেটি অ্যাপ্রুভড ফর্মুলা সেটাই আমি এখানে বলেছি। ডেপ্ট ইকুইটি রেশিও যে অ্যাপ্রুভড সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ফর্মুলা সেটা হচ্ছে লং টার্ম ডেপ্ট। দেখতে পাচ্ছ লিখেছি লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। একটা কথা বলি, কেউ যদি টোটাল ডেপ্ট দিয়েও করে তাহলেও কিন্তু কোনো কাটা হবে না তারটাও, কারণ ওটাও একটা ফর্মুলা। কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ফর্মুলা হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। এই লং টার্ম ডেপ্টের মধ্যে কি কি থাকে? ডিবেঞ্চার, ব্যাংক লোন, পাবলিক ডিপোজিটস, লং টার্ম লোন, মর্টগেজ লোন, এগুলো হচ্ছে সব লং টার্ম ডেপস, যে লোনগুলো দীর্ঘকালীন লোন। ঠিক আছে, আর শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে শেয়ার হোল্ডারদের এবং মালিকদের অংশ থাকে, যেগুলো হচ্ছে ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, সিকিউরিটিজ প্রিমিয়াম, জেনারেল রিজার্ভ, এগুলো নিয়ে হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। তো আমাদের এই অঙ্কে লং টার্ম ডেপ্টের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে ডিবেঞ্চার। দেখতে পাচ্ছ 12% ডিবেঞ্চার আছে 1 লাখ টাকার, তাই আমি লং টার্ম ডেপ্টের জায়গায় লিখলাম 1 লাখ টাকা। আর আমাদের এখানে শেয়ার হোল্ডার্স ফান্ড আছে ইকুইটি শেয়ার ক্যাপিটালে 2 লাখ টাকা, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের 50,000 টাকা। কারেন্ট লাইবিলিটির কোনো ফাংশন নেই। ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এই দুটো যোগ করে হচ্ছে 2.5 লাখ হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। তো 1 লাখ বাই 2.5 লাখ করলে দেখবে ডিভাইড করলে হবে 0.4:1। ঠিক আছে, এইখানে ব্যাপারটা বলে দিই, এইখানে কিন্তু 1 লাখকেও আমরা 2.5 লাখ টাকা দিয়ে ডিভাইড করলাম, আবার 2.5 লাখ টাকাকেও আমরা 2.5 লাখ টাকা দিয়ে ডিভাইড করলাম। এই রেশিওটা কি করে এলো সেই সম্পর্কে বলছি। দুটোকেই যখন এই রেশিওগুলো আমরা বার করব, দুটো ফিগারকেই নিচের ফিগারটা দিয়ে ডিভাইড করব। অর্থাৎ এই যে নিচের যে 2.5 লাখ টাকা আছে, এই 2.5 লাখ টাকা দিয়ে আমরা ওপরের 1 লাখ টাকাকেও 2.5 লাখ দিয়ে ডিভাইড করলাম, নিচের 2.5 লাখ টাকাটাকেও 2.5 লাখ দিয়ে ডিভাইড করলাম। 1 লাখ টাকাটাকে 2.5 লাখ দিয়ে ডিভাইড করলে রেজাল্ট হচ্ছে 0.4। তোমরা ক্যালকুলেটরে করে দেখে নেবে, 1 লাখ ডিভাইডেড বাই 2.5 লাখ করলে রেজাল্ট হচ্ছে 0.4, আর 2.5 লাখ ডিভাইডেড বাই 2.5 লাখ করলে রেজাল্ট হচ্ছে 1। তাই জন্য এখানে রেশিও হচ্ছে 0.4:1, মানে এটাকে দুটোকেই আমরা 2.5 লাখ দিয়ে ভাগ করেছি। বুঝতে পেরেছো? এইভাবে রেশিওটা এক্সপ্রেস করা হয়। এরপরে 7 নম্বরে দেখতে পাচ্ছি প্রপাইটরি রেশিও বার করতে দিয়েছে। এখানে বলেছে নন কারেন্ট অ্যাসেটস আছে 6 লাখ টাকা। নন কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে কিন্তু ফিক্সড অ্যাসেট, এটা তোমরা মনে রাখবে। ফিক্সড অ্যাসেটেরই আরেকটা নাম হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটস আছে 2 লাখ টাকার, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট মানে তো জানো, স্টক, ডেটর, বিল রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, প্রিপেড এক্সপেন্স, এগুলো সব কারেন্ট অ্যাসেটস, ক্লোজিং স্টক এগুলো। আচ্ছা, ইকুইটি শেয়ারের ক্যাপিটাল আছে 3 লাখ টাকার, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ টাকা। লং টার্ম ডেপ্ট আছে 3 লাখ টাকা।
তাহলে বলছে হোয়াট উইল বি দ্য প্রপাইটরি রেশিও। সবার আগে বলি, আচ্ছা আগের অঙ্কটার যে ডি নম্বর হচ্ছিল রাইট অপশন 0.4:1, এটা বলতে ভুলে গেলাম, এখন বললাম। আচ্ছা এবারে নিচের অঙ্কটা যেটা বলছিলাম, প্রপাইটরি রেশিওর ফর্মুলা হচ্ছে প্রপাইটরস ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। দেখতে পাচ্ছ প্রপাইটরি রেশিওর ফর্মুলা হচ্ছে প্রপাইটরস ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। এখন প্রশ্ন হলো প্রপাইটরস ফান্ড মানে কি? প্রপাইটরস ফান্ড মানে কিছুই না, মালিকদের অংশ। দেখো লেখা আছে প্রপাইটরস ফান্ড মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আপাতত এই অঙ্কে প্রপাইটরস ফান্ডের মধ্যে রয়েছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল এন্ড রিজার্ভ এন্ড সারপ্লাস। ওই শেয়ার হোল্ডার্স ফান্ড আর প্রপাইটরস ফান্ড একই কথা। শেয়ার হোল্ডার্স ফান্ড বা প্রপাইটরস ফান্ড মানে হচ্ছে ইকুইটি শেয়ার প্লাস প্রেফারেন্স শেয়ার প্লাস জেনারেল রিজার্ভ প্লাস সিকিউরিটিজ প্রিমিয়াম প্লাস এনি আদার রিজার্ভ, যেগুলো মালিকদের অংশ, সেগুলোই হচ্ছে গিয়ে প্রপাইটরস ফান্ড। তো ইকুইটি এই অঙ্কে প্রপাইটরস ফান্ডের মধ্যে তাহলে আমরা পাচ্ছি ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ এন্ড সারপ্লাস। ইকুইটি শেয়ারের অ্যামাউন্ট হচ্ছে 3 লাখ টাকা আর রিজার্ভ এন্ড সারপ্লাসের অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ টাকা। তাহলে টোটাল প্রপাইটরস ফান্ড হচ্ছে 4 লাখ টাকা। অন্যদিকে টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেট মানে আমরা জানি অ্যাসেট দিকে কি থাকে, একটা থাকে কারেন্ট অ্যাসেট আর একটা থাকে কারেন্ট অ্যাসেট আর একটা থাকে ফিক্সড অ্যাসেট। তো এখানে ফিক্সড অ্যাসেটকে বলা হয় নন কারেন্ট অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেট মানে এখানে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট, আর কিছুই না। তো নন কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু আমাদের অঙ্কে বলা আছে 6 লাখ টাকা আর কারেন্ট অ্যাসেটস এর ভ্যালু বলা আছে 2 লাখ টাকা। তাহলে টোটাল অ্যাসেটস হচ্ছে 8 লাখ টাকা। এবারে আমরা জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলাম। প্রপাইটরস ফান্ডের জায়গায় লিখলাম 4 লাখ টাকা, উপরে দেখো প্রপাইটরস রেশিওতে প্রপাইটরস ফান্ডের জায়গায় লিখলাম 4 লাখ টাকা আর টোটাল অ্যাসেটস লিখলাম 8 লাখ টাকা। এই প্রপাইটরি রেশিওটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা পার্সেন্টেজে এক্সপ্রেস করি। কোনো রেশিওকে পাশে ইন্টু 100 দিয়ে মাল্টিপ্লাই করলে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা কিন্তু রেশিওতে কনভার্ট হয়ে যায়। তো 4 লাখ ডিভাইডেড বাই 8 লাখ ইন্টু 100 করলে আমরা পেলাম প্রপাইটরি রেশিও হচ্ছে 50%। অপশন বি ইজ দ্য রাইট অপশন। বোঝা গেছে? এরপরে চলে যাই আমরা পরেরটায় 8 নম্বরে। সেখানে বলছে ইনভেন্টরি টার্নওভার রেশিও বার করতে দিয়েছে। এই ইনভেন্টরি টার্নওভার রেশিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো বলছে রেভিনিউ ফ্রম অপারেশন হচ্ছে 6 লাখ, গ্রস প্রফিট হচ্ছে 50,000, ওপেনিং ইনভেন্টরি বলে দিয়েছে 40,000 আর ক্লোজিং ইনভেন্টরি বলে দিয়েছে 60,000। তাহলে বলছে হোয়াট উইল বি দা ইনভেন্টরি টার্নওভার রেশিও। একটা কথা বলি, ইনভেন্টরি টার্নওভার রেশিওরই আগে নাম ছিল স্টক টার্নওভার রেশিও, ব্র্যাকেটে লিখে দিয়েছি। এখন কিন্তু এই স্টক টার্নওভার রেশিওটার কথাটা ইউজ হয় না, এখন এটাকে বলা হয় ইনভেন্টরি টার্নওভার রেশিও। তো ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলাটা দেখো আগে। ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। একটা কথা বলি, আগে এই কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনটাকে বলা হতো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী এইটার ফর্মুলা এখানে কস্ট অফ গুডস সোল্ড না বলে বলা হয় কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন। ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে সেলস এর এখন অ্যাট প্রেজেন্ট নাম হয়ে গেছে রেভিনিউ ফ্রম অপারেশন, আর সেলস বলা যাবে না। ঠিক আছে? নতুন নাম হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন। তো কস্টের ওই রেভিনিউ ফ্রম অপারেশন মানে বিক্রি করার যে কস্ট, তাই জন্য একে বলা হয় কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন। আর অ্যাভারেজ স্টকটাকে এখানে নাম এখন দেওয়া হয়েছে অ্যাভারেজ ইনভেন্টরি। ইনভেন্টরি মানে আর স্টক ছাড়া কিছুই না। তো দেখো আমাদের এখানে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন কি করে বার করবো, নিচে দেখো আমরা ফর্মুলাটা লিখেছি। কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনের ফর্মুলা হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন মাইনাস গ্রস প্রফিট, দ্যাট মিনস সেলস মাইনাস গ্রস প্রফিট। কিন্তু এখন লিখতে হবে রেভিনিউ ফ্রম অপারেশনস মাইনাস গ্রস প্রফিট। তো রেভিনিউ ফ্রম অপারেশন আমাদের অঙ্কে বলা আছে 6 লাখ টাকা আর গ্রস প্রফিট বলা আছে 50,000। তাই 6 লাখ থেকে 50,000 বাদ দিয়ে 5,50,000 হচ্ছে কি আমাদের কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন। এবার অ্যাভারেজ ইনভেন্টরির ফর্মুলা হচ্ছে কি ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। অ্যাভারেজ ইনভেন্টরির ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। তো আমাদের ওপেনিং ইনভেন্টরি অঙ্কে বলা আছে 40,000, ক্লোজিং ইনভেন্টরি বলা আছে 60,000, দুটো যোগ করে হচ্ছে 1 লাখ ডিভাইডেড বাই 2 করলে 50,000 হচ্ছে আমাদের অ্যাভারেজ ইনভেন্টরি। তাহলে আমাদের ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলাতে এবার বসিয়ে দিই। কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনের জায়গায় লিখলাম 5,50,000 আর অ্যাভারেজ ইনভেন্টরির জায়গায় লিখলাম 50,000। এই দুটোকে ডিভাইড করে হচ্ছে 11 টাইমস, দেখতে পাচ্ছ? তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অপশন। 11 টাইমস হচ্ছে আমাদের রেভিনিউ ফ্রম অপারেশন, সরি 11 টাইমস হচ্ছে আমাদের ইনভেন্টরি টার্নওভার রেশিও। এরপরে আমরা 9 নম্বরে চলে যাই। 9 নম্বরে বলেছে রেভিনিউ ফ্রম অপারেশন বলে দিয়েছে 10 লাখ টাকা, গ্রস লস বলে দিয়েছে 20% অন সেলস। এখানে লস বলা আছে কিন্তু গ্রস লস, সেলস এর 20%। আর বলছে অ্যাভারেজ ইনভেন্টরি বলে দিয়েছে 80,000। তাহলে বলছে হোয়াট উইল বি দা ইনভেন্টরি টার্নওভার রেশিও। এখানে সব একই আছে, শুধু গ্রস লস বলেছে। প্রথম কথা হচ্ছে গ্রস লস বলেছে আমাদের সেলস এর 20%। তো আমাদের সেলস হচ্ছে 10 লাখ, তো 10 লাখের 20% করলে 10 লাখ ইন্টু 20/100 2 লাখ টাকা হচ্ছে আমাদের গ্রস লস। এবার দেখো কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনে আমরা বলেছিলাম রেভিনিউ ফ্রম অপারেশন থেকে গ্রস প্রফিট আমরা লেস করি, কিন্তু যেহেতু এখানে গ্রস লস হয়েছে তাই রেভিনিউ ফ্রম অপারেশনের সঙ্গে আমাদের গ্রস লসটা কি করতে হবে, প্লাস করে নিতে হবে। তাই রেভিনিউ ফ্রম অপারেশনের সঙ্গে গ্রস লস প্লাস করে, অর্থাৎ 10 লাখ হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন আর 2 লাখ হচ্ছে গ্রস লস। তো 10 লাখ প্লাস 2 লাখ করে 12 লাখ টাকা হচ্ছে আমাদের কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন বেরিয়ে গেল। এবার ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলায় বসিয়ে দিলাম। ইনভেন্টরি টার্নওভার রেশিওর যে ফর্মুলা আগের মতনই, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। তো কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন এক্ষুনি বার করলাম 12 লাখ টাকা আর অ্যাভারেজ ইনভেন্টরি অঙ্কে বলাই আছে 80,000।
12 লাখ বাই 80,000 করলে দেখবে 15 টাইমস আনসার আসছে। তো 15 টাইমস হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অপশন। অপশন সিটাই হচ্ছে এখানে উত্তর। এরপরে আছে ওপেনিং ইনভেন্টরি বলে দিয়েছে আরেকটা অঙ্কে প্রবলেম নাম্বার 10 এ। ওপেনিং ইনভেন্টরি বলে দেওয়া আছে 21,000, ক্লোজিং ইনভেন্টরি বলে দিয়েছে 39,000, রেভিনিউ ফ্রম অপারেশনস বলে দিয়েছে 3 লাখ, যার মানে এটা সেলস, আর গ্রস প্রফিট বলেছে 25% অন কস্ট। তাহলে বলছে হোয়াট উইল বি দা ইনভেন্টরি টার্নওভার রেশিও, অর্থাৎ যার মানে হচ্ছে স্টক টার্নওভার রেশিও। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, অ্যাভারেজ ইনভেন্টরিটা আমরা জানি ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি পুরোটা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ইনভেন্টরির ফর্মুলা, ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। তো এখানে ওপেনিং ইনভেন্টরি সরাসরি বলাই আছে 21,000, ক্লোজিং ইনভেন্টরিও বলা আছে 39,000, পুরোটা ডিভাইডেড বাই 2 করলে রেজাল্ট পাচ্ছি 30,000। 30,000 ইজ দ্য অ্যাভারেজ ইনভেন্টরি। এরপরে ব্যাপার হচ্ছে এই যে গ্রস প্রফিট, দেখো আমরা রেভিনিউ ফ্রম অপারেশনে আমাদের বলা আছে 3 লাখ টাকা। আমরা রেভিনিউ ফ্রম অপারেশন থেকে মানে সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিলেই আমরা কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন পাবো, যেটা আমাদের ফর্মুলায় লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে গ্রস প্রফিটের রেটটা 25% অন কস্ট বলেছে, সেলস এর উপর বলেনি। 3 লাখ যে রেভিনিউ ফ্রম অপারেশন বা সেলস, তার 25% করলে কিন্তু গ্রস প্রফিট পাবো না। তার কারণ এখানে গ্রস প্রফিটটা বলেছে আমাদের অন কস্ট বলা আছে। এক্ষেত্রে তোমরা অনেকে এক্স ধরে নানা রকম ভাবে ক্যালকুলেশন করো, জটিল ক্যালকুলেশন। আমি তোমাদের আজকে একটা সহজ পদ্ধতি বলছি, তোমরা দেখো এই পদ্ধতিতে করলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে। প্রথম কথা দেখো গ্রস প্রফিট রেটটা কি বলা আছে, অন কস্টের উপর বলা আছে। দেখো গ্রস প্রফিট রেট দুটোর উপরই পাবে, নয় অন কস্ট নয় অন সেলস। তো যেটা অন বলবে আমরা এরকম ভাবে একটা চার্ট বানিয়ে নেব, কস্ট প্রাইস প্লাস গ্রস প্রফিট ইকুয়ালস টু সেলিং প্রাইস। এটা তো তোমরা সবাই জানো যে কস্ট প্রাইসের সঙ্গে গ্রস প্রফিটটা যোগ করলে আমরা সেলিং প্রাইস পাই। এরকম একটা চার্ট বানিয়ে নিলাম, ঠিক আছে, কস্ট প্রাইস প্লাস গ্রস প্রফিট ইকুয়ালস টু সেলিং প্রাইস। এইবারে আমাদের অঙ্কে যে গ্রস প্রফিটের রেটটা বলা আছে সেটা দেখতে পাচ্ছ 25% অন কস্ট বলা আছে। তাহলে যেহেতু 25% অন কস্ট বলেছে বলে আমরা কস্টের নিচে 100 লিখবো। আমরা ধরলাম কস্ট হচ্ছে 100, আর গ্রস প্রফিট তাহলে তার 25% হবে। 100 এর 25% মানে হচ্ছে 25 টাকা হচ্ছে গ্রস প্রফিট। তাহলে 100 যদি কস্ট প্রাইস হয় আর গ্রস প্রফিট যদি 25 হয়, আমরা জানি কস্টের সঙ্গে গ্রস প্রফিট যোগ করলে সেলিং প্রাইস হয়, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 125 টাকা। ব্যাস, এই যে চারটা বানিয়ে নিলাম, এখান থেকে আমরা যে কোনো জিনিস বার করতে পারবো, কস্ট, গ্রস প্রফিট বা সেলিং প্রাইস যে কোনো আমরা বার করতে পারবো। এবার দেখি আমাদের অঙ্কে বলাটা কি আছে। আমাদের অঙ্কে বলা আছে 3 লাখ টাকা সেলিং প্রাইসটা বলে দিয়েছে, রেভিনিউ ফ্রম অপারেশন মানে হচ্ছে সেলিং প্রাইস। আর আমাদের বার করতে হবে কি, আমাদের কস্টটা বার করতে হবে। তার কারণ আমাদের কস্ট অফ রেভিনিউটাই দরকার, যেটা আমাদের ফর্মুলায় প্রয়োজন। তাহলে আমরা কি করলাম, দেখো এবারে চার্টটাকে বাইরে করে আরেকটা চার্ট বানালাম। সেলিং প্রাইস যদি 125 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। আমরা এই চার্ট থেকে দেখতে পাচ্ছি যখন সেলিং প্রাইস হচ্ছে 125 টাকা, তখন কস্ট প্রাইস হচ্ছে গিয়ে 100 টাকা। তো আমরা এইভাবে লিখলাম, সেলিং প্রাইস যদি 125 টাকা হয়, তাহলে কস্ট হচ্ছে গিয়ে 100 টাকা। সেলিং প্রাইস যদি 1 টাকা হয়, নর্মাল ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডে আমরা এটা করছি, সেলিং প্রাইস যদি 125 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস হচ্ছে সেক্ষেত্রে 100 টাকা, আমরা এই চার্টে দেখতে পাচ্ছি। আবার সেলিং প্রাইস যদি 1 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস হবে 100 বাই 125 টাকা। আর সেলিং প্রাইস যদি 3 লাখ টাকা হয়, আমাদের সেলস এখানে 3 লাখ টাকা বলা ছিল, তাহলে কস্ট প্রাইস কত হবে, 100 বাই 125 ইন্টু 3 লাখ। দেখতে পাচ্ছ? তো এটা করলে 2,40,000 হচ্ছে গিয়ে আমাদের কস্ট প্রাইস বেরিয়ে গেল। কস্ট প্রাইস মানেই হচ্ছে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন। এবার আমরা জাস্ট আমাদের ইনভেন্টরি টার্নওভার রেশিও যে ফর্মুলা সেখানে বসিয়ে দিলাম। ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি পাশে ইনটু 100। দেখতে পাচ্ছ? তো দেখো কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন আমরা এক্ষুনি বার করলাম 2,40,000, আর এভারেজ ইনভেন্টরি ওপরেই বার করেছি, জাস্ট ওপরে এভারেজ ইনভেন্টরি বার করেছি 30,000। তো 2,40,000 ডিভাইডেড বাই 30,000 করলে 8 হচ্ছে, দ্যাট মিনস 8 টাইমস হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও। আমাদের অপশন বি ইজ দ্য রাইট অপশন। ঠিক আছে, 8 টাইমস হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও। আমি এখানে ভেঙে ভেঙে ছোট ছোট করে তোমাদের দেখিয়েছি যাতে তোমাদের করতে সুবিধে হয়। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে লিখে জানাবে। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো এবং আমার এই ভিডিওটি তোমাদের অবশ্যই খুব কাজে লাগবে। তাহলেই আমার এই এত খেটে এই ভিডিওটা তৈরি করাটা সত্যিই সার্থক হবে। তো তোমরা আমার এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলটিকে লাইক করো, আমার এই ভিডিওটির সম্পর্কে কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। কারণ এরপরেও বিজনেস স্টাডিজ এবং শেয়ারের কিছু অঙ্ক, আর একটা তোমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আছে, যেখানে কম্পারেটিভ কমন সাইজ অ্যানালাইসিস আছে, সের উপরেও ভিডিও বানাচ্ছি। আগামী 2-1 দিনের মধ্যে এই ভিডিও পেয়ে যাবে তোমরা। এবং তার সঙ্গে অডিট এবং লয়ের কিছু ভিডিও, বিজনেস স্টাডিজের যেগুলো ইম্পর্টেন্ট সেই ভিডিও, সেগুলো সবই আপলোড করতে থাকবো। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই বলেই আমার এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।